এসআইআর শুনানি নোটিশ ঝুলন গোস্বামীকেও, ঝুলনের ভাই এবং বোনকেও শুনানি নোটিশ। এই বিষয়ে বিস্তারিত জানবো। ইরন রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। ইরন, কি কারণে ঝুলন গোস্বামীকে এবার নোটিশ? দেখো, এসআইআর নোটিশ পেলেন এবং প্রাক্তন ভারত অধিনায়ক ঝুলন গোস্বামী, তাকেও এসআইআর শুনানিতে ডেকে পাঠানো হয়েছিল। যে খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ঝুলন গোস্বামী এবং তার দুই ভাই বোন, মোট তিনজন, পরিবারের তিন ভাই বোন, তাদেরকে ডাকা হয়েছিল গত 27 তারিখ এবং আরেক বোনের ক্ষেত্রে গত 19 তারিখ। কেন ডাকা হয়েছিল? যে নোটিশ দেওয়া হয় তাতে বলা হয় ঝুলন গোস্বামীর বাবার নামের ক্ষেত্রে নিশীথ রঞ্জন গোস্বামী কোথাও লেখা আছে, নিশীথ গোস্বামী। এই যে রঞ্জন কি কোনো জায়গায় আছে, কোনো জায়গায় নেই, সেই সংক্রান্ত ইস্যুতেই ঝুলন গোস্বামী সহ তার পরিবারের 3 সদস্যকে শুনানিতে ডেকে পাঠানো হয়। যদিও এই খবর তো ঝুলন গোস্বামী পরিবার সূত্রে তার দুই ভাই বোন তারা শুনানিতে গিয়ে তাদের কাগজপত্র জমা দিয়ে এসছেন। তবে ঝুলন গোস্বামী এই মুহূর্তে তিনি WPL এ রয়েছেন, মুম্বাই ইন্ডিয়ান্সে কোচিং এর দায়িত্বে রয়েছেন। তার পক্ষে কোনোভাবেই আসা সম্ভব নয় এবং অলরেডি তিনি দেশের প্রাক্তন ভারত অধিনায়ক, যার নেতৃত্বে ভারত বিশ্বকাপ খেলেছে, যার নেতৃত্বে মহিলা ক্রিকেটের উন্নতি। সেই ঝুলন গোস্বামীকে শেষ পর্যন্ত হিয়ারিং শুনানিতে যেতে হয়নি, তার যে যাবতীয় নোটিশ সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেটাতেই কাজ হয়েছে বলে সূত্রের খবর। তবে পরিবারের বাকি সদস্যদের চাকদা পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের অন্তর্গত যে বিডিও অফিস, সেখানে কিন্তু শুনানিতে গিয়ে দাঁড়াতে হয়েছে এবং হাজিরা দিতে হয়েছে। এবং যেটা বলা হচ্ছে কেন ডাকা হয়েছিল, আমি আরো একবার দর্শকদের জানিয়ে রাখবো, বাবার নামের ক্ষেত্রে রঞ্জন শব্দটি রয়েছে, কোথাও রয়েছে নিশীথ রঞ্জন গোস্বামী, কোথাও রয়েছে নিশীথ গোস্বামী। সেই কারণে এসআইআর শুনানিতে ডাক মোহাম্মদ সামি, লক্ষ্মীরতন শুক্লা, মেহতাব হোসেনদের মতো হাই প্রোফাইল ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীকে ডাকা হয়েছিল। একেবারে ইরন, এদিকে মেহতাব হোসেন, তাকেও কিন্তু নোটিশ। এসআইআর শুনানিতে ডাক ফুটবলার মেহতাব হোসেনকে। রবিবার দক্ষিণ 24 পরগনার মল্লিকপুরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। এর আগে আমরা জানি মোহাম্মদ শামী, লক্ষ্মীরতন শুক্লা, তারপর মেহতাব হোসেন, তারপর ঝুলন গোস্বামী, তাকেও কিন্তু নোটিশ। মায়ের নামের সাথে যেটা নাম দেওয়া হয়েছে ফর্ম ফিল আপ করে, সেখানে নাকি মায়ের নাম তো নূরজাহান বেগম। এবার মায়ের নামে ওখানে নূরজাহান বেগম হুসেন আছে। এবার হুসেন হতেই পারে, না হওয়ার তো কিছু নেই। কেন, আমাদের টাইটেলটাই তো হুসেন। 2002 তালিকা তো নাম আছে আমাদের, আমার নাম আছে 2002 তালিকায়। তা সত্ত্বেও বলছে, ফর্ম ফিল আপ করার পরে বলছে কি মায়ের নামে হুসেন আছে, তার জন্য তোমাকে আসতে হবে হিয়ারিং এ। মানে আমার কথা ছেড়ে দাও, মানে নেতাজির ফ্যামিলি যে ফ্রিডম ফাইটার, আমাদের দেশের জন্য এত কিছু করে, তার ফ্যামিলির লোককে ডাকাটা, কি বলবো আর। এত বছর দেশে খেলার পরেও যদি মানে এইটা আনবিলিভেবল, মানে এই কোনো প্ল্যানিং এর অভাব, মেন থিং প্ল্যানিং এর অভাব। আরো এক ব্রেকিং নিউজ, স্বরাষ্ট্র সচিবকে অন্য রাজ্যের পর্যবেক্ষকের তালিকা থেকে স্বরাষ্ট্র সচিবকে বাদ দিতে আর্জি, নামবাদের আর্জি জানিয়ে কমিশনকে চিঠি নবান্ন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সোমরাজ, দেখো, পশ্চিমবঙ্গ সহ আরো 4 রাজ্যে যে ভোট রয়েছে বিধানসভা, সেই বিধানসভা ভোটের কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগের জন্য এ রাজ্য থেকে কয়েকজন আইএস এবং আইপিএস এর অফিসারের নাম পাঠানো হয়, যাদের মধ্যে দেখা যায় যে এ রাজ্যের স্বরাষ্ট্র সচিব সহ কয়েকটি দপ্তরের সচিবের নাম ছিল। নবান্নের তরফে সেই আবারও চিঠি দেওয়া হয়েছে নবান্নের তরফে জাতীয় নির্বাচন কমিশনকে, এবং সেই চিঠিতে বলা হচ্ছে যে স্বরাষ্ট্র সচিব সহ কয়েকটি দপ্তরের সচিবের যে নাম রয়েছে তাদের নাম বদল করে বা তাদের অব্যাহতি দিয়ে অন্যদের নিয়োগ করা হোক। এবং সেই নামের তালিকাও আবারও নবান্নের তরফে জাতীয় নির্বাচন কমিশনকে পাঠানো হয়েছে। মোট 9 জনকে অব্যাহতি দিতে বলেছে নবান্ন জাতীয় নির্বাচন কমিশনকে, যার মধ্যে রাজ্যের স্বরাষ্ট্র সচিব রয়েছেন, কয়েকটি দপ্তরের সচিবরা রয়েছেন। নবান্ন মনে করছে বিধানসভা ভোটকে সামনে রেখে স্বরাষ্ট্র সচিব সহ কয়েকটি দপ্তরের সচিবের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং সামগ্রিকভাবে এখন যে রাজ্যের উন্নয়নমুখী কাজ চলছে সেখানেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এই অবস্থায় জাতীয় নির্বাচন কমিশন যদি তাদের কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে অন্য রাজ্যে নিয়োগ করে, সেক্ষেত্রে রাজ্যের সামগ্রিক উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে বিধানসভা ভোটের কাজও ব্যাহত হতে পারে। এবং সেই কারণেই 9 জন আইএস অফিসারকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছে নবান্ন, এবং তার বিকল্প হিসাবে 9 জনের নামও নবান্নের তরফে জাতীয় নির্বাচন কমিশনকে পাঠানো হয়েছে, যেখানে স্বরাষ্ট্র সচিবকেও অব্যাহতি দেওয়ার কথা বলা হয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে। বেশ, নজর রাখবো পরের খবরে। সাংসদ তহবিলের টাকায় অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে বিক্রি। হাসনাবাদের চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে, তিনি মানতে নারাজ।
ফেনী হাতুড়ি দিয়ে খুলে নেওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সের যন্ত্রপাতি, তারপর এসব বিক্রি করে দেওয়ার অভিযোগ। সাংসদ তহবিলের টাকায় কেনা অ্যাম্বুলেন্সের কাঠামো বিক্রি করে দেওয়ার অভিযোগ। চাঞ্চল্যকর অভিযোগ উত্তর 24 পরগনার হাসনাবাদে। হাসনাবাদের পাটুলি খানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় চকপাটলি স্বাস্থ্যকেন্দ্র। বছর 10 আগে এই স্বাস্থ্য কেন্দ্রের জন্য একটি অ্যাম্বুলেন্স কেনা হয় সাংসদ তহবিলের টাকায়। সেই সময় সাংসদ ছিলেন তৃণমূলের হাজী নুরুল ইসলাম। এই অ্যাম্বুলেন্সই এলাকার ভরসা হয়ে ওঠে। শুধু তেলের খরচ দিলেই যেতে পারতেন হাসনাবাদ অথবা বারাসাত হাসপাতাল, কিন্তু মাস 6 আগে বিপত্তি। স্থানীয়দের দাবি অ্যাম্বুলেন্সটি খারাপ হয়ে যায়। গাড়িটি রাস্তার পাশেই চালা ঘরে রেখে দেন চালক। অভিযোগ, এরপরই সুযোগ বুঝে একটু করে অ্যাম্বুলেন্সের যন্ত্রাংশ খুলে নিয়ে বিক্রি করে দেন তৃণমূলের অঞ্চল সভাপতি সেলিম মোল্লা। অভিযোগ, বিক্রি করে দেওয়া হয়েছে গাড়ির কাঠামো। উত্তর 24 পরগনার জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। তারা চান নতুন অ্যাম্বুলেন্স। অঘোষিতভাবে যিনি অঞ্চল সভাপতি অঞ্চলটাকে পরিষেবা দিচ্ছেন বা চালাচ্ছেন তিনি হলেন সেলিম মোল্লা ওরফে পেন্টু মোল্লা। এনার নেতৃত্বে অ্যাম্বুলেন্সটাকে বিক্রি করা হয়েছে। আমরা জেলা শাসক হাসনাবাদ থানাতে জানিয়েছি, ভিডিওতে জানিয়েছি। অ্যাম্বুলেন্সটা কিছুদিন চালিয়েছিলাম, চালানোর পরে আমার এখানে খারাপ হয়ে পড়েছিল। তারপর তো এখান থেকে আমি সরিয়ে নিয়ে একটু সাইডে রেখেছিলাম ওই গাছটা ওখানে। ওখান থেকে পার্টির লোকজন নিয়ে গেছিলো। এখন গাড়ি কোথায়, ওখানে ছিল গাড়ি, ওখান থেকে কি করলো কিনা করে সেটা কি বলো বলুন। আমার ভিডিওটা অনেকের সহ্য হচ্ছে না, অনেকে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। এই ব্যাপারে আমি কিছুই জানি না। 10-12 বছরের মধ্যে আমি ওই অ্যাম্বুলেন্স চোখেই দেখিনি। নিউজ 18 বাংলা। নদিয়ার কৃষ্ণনগর জেলা হাসপাতালে উত্তেজনা পরিস্থিতি। বুধবার হাসপাতালে ভর্তি হন নবদ্বীপের তরুণী। পরিবারের দাবি অন্তঃসত্ত্বা ওই তরুণী প্রসবও করেন, কিন্তু সদ্যজাতকে তাদের দেখানোই হয়নি। শিশু চুরির অভিযোগে বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ দেখায় পরিবার। থানায় অভিযোগ জানায়। হাসপাতালের দাবি তরুণী গর্ভবতী ছিলেনই না। নদিয়ার নবদ্বীপের বাসিন্দা মাম্পি খাতুন বুধবার কৃষ্ণনগর হাসপাতালে ভর্তি হন। তার দাবি, কৃষ্ণনগর হাসপাতালে তার চেক আপ চলছিল। বুধবার ওটিতে নিয়ে যাওয়া হয়। তিনি বাচ্চার জন্ম দেন বলেও দাবি। শিশুর কান্নাও নাকি শুনতে পান, কিন্তু সদ্যজাতকে তার কাছে দেওয়া হয়নি বলে অভিযোগ। মাম্পি খাতুনের দাবি, ডাক্তাররা তাঁকে বলেন গর্ভে নাকি বাচ্চাই ছিল না। আমি 10 মাস আগে গর্ভবতী হয়েছি। তারপর ডাক্তার আমাকে বাচ্চার হার্টবিট শুনেছে। এবার আমি বাচ্চার কান্না শুনতে পেয়েছি, আমাকে বাচ্চা দেখায়নি। হাসপাতালে এখন বলছে বাচ্চা নেই, ডাক্তার বাবুরাই বাচ্চা সরিয়েছে। মাম্পির পরিবারের অভিযোগ, হাসপাতাল থেকে শিশু চুরি গিয়েছে। এই অভিযোগে হাসপাতালে তারা বিক্ষোভ দেখান। কৃষ্ণনগর থানায় লিখিত অভিযোগ করে। আমার মেয়ে প্রেগনেন্ট ছিল, ওনাকে সিজারের জন্য নিয়ে যাওয়া হয়। ওই যে মেশিন দিয়ে চেক করানো হয়েছে, হার্টবিটটা দেখা হয়েছে, বাচ্চার 2 কিলো 800 গ্রাম ওজন, সেটাও দেখানো হয়েছে। রিপোর্ট করেছি, রিপোর্ট বলছে ওর নর্মাল বাচ্চা, ডেলিভারি করানো হয়েছে নর্মালে। আর এখন ডাক্তাররা বলছে পেটে বাচ্চা নেই। কৃষ্ণনগর জেলা হাসপাতালে মাম্পি খাতুনের চেকআপ চলছিল। পরিবারের দাবি, মেডিকেল রিপোর্টে ভ্রূণের বয়স, ভ্রূণের হার্ট রেট এবং প্রসবের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়। তারপর তরুণী হাসপাতালে ভর্তি হন। তাহলে এখন শিশু কোথায় গেল প্রশ্ন পরিবারের। মায়ের পেটে বাচ্চা ছিল, তার হার্টবিটও চলছিল, মায়ের ইউএসজি 4 বার হয়েছে, সমস্ত রিপোর্ট আমরা দেখেছি। এবং তো 21/1/26-এও মা ইউএসজি করিয়েছে এই সদর জেলা হাসপাতাল থেকে। তো সেদিনকেও বাচ্চার হার্টবিট বা বাচ্চার ওজন 2 কেজি 483 গ্রাম ছিল। এখন হঠাৎ কি করে হয় যে একটা মা গর্ভবতী নেই, আর গর্ভবতী না থাকা সত্ত্বেও সে ডেলিভারি করাতে আসে? হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তরুণী অন্তঃসত্ত্বা ছিলেন না। এটা ফ্যান্টম প্রেগন্যান্সি, সিউডোসাইসিস। এটি এমন এক মানসিক ও শারীরিক অবস্থা যেখানে গর্ভবতী না হয়েও কেউ নিজেকে গর্ভবতী বলে বিশ্বাস করে। গর্ভধারণের প্রবল ইচ্ছে বা মানসিক চাপ থেকে এমন হতে পারে। এক্ষেত্রে অন্তঃসত্ত্বা হওয়ার নানা লক্ষণ দেখা দিতে পারে।
স্পেশালিস্টরা দেখেছেন পেশেন্টকে দেখে ডায়াগনোসিস দিয়েছেন সিউডোসায়াসিস করে। পেটে কোনো বাচ্চা ছিল না, কোনো সিজারিয়ান সেকশন বা নর্মাল ডেলিভারি কোনোটাই হয়নি। এক্সামিন করে তাকে বলা হয়েছে তার সিউডোসায়াসিস আছে, তার বাড়ির লোককেও জানানো হয়েছে। আমাদের কাছে তার কোনো ডেলিভারি হয়নি। 22,000 প্রেগনেন্সির মধ্যে হয়তো 1 থেকে 3 জনের ফ্যান্টাম প্রেগনেন্সি হতে পারে। ফ্যান্টাম প্রেগনেন্সিটা হলো অ্যাকচুয়ালি পেশেন্ট ইজ নট প্রেগনেন্ট। এগুলো কাদের মধ্যে পাওয়া যায়? যে খুব তীব্রভাবে মা হতে চাইছে অথচ সে মা হতে পারছে না, পেশেন্ট পুরোপুরি কনভিন্স যে সে প্রেগনেন্ট। এইগুলো বেসিক্যালি কিন্তু একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। কৃষ্ণনগর থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।